আচ্ছা, দেখো, বৈদিক যুগে প্রধান সাহিত্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে ঋগ্বেদ। মহাকাব্য মহাভারত কে রচনা করে? বেদব্যাস। যে স্ট্যাটিক জিকেগুলো আলোচনা হচ্ছিল, মহাকাব্য রামায়ণ কে রচনা করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে বাল্মীকি। প্রাচীন ভারতীয় নাটক শিল্পের মধ্যে প্রসিদ্ধ নাট্যকারকে আমরা জানি ভাস। গুপ্ত যুগের সাহিত্যিকদের কোন নামে পরিচিত? সোনার যুগের সাহিত্য নামে পরিচিত। তারপরে দেখো কি বলছে, বৌদ্ধ এবং জৈন ধর্মে সাহিত্য কোন মাধ্যমে সংগৃহীত হয়? পালি এবং প্রাকৃতর মাধ্যমে সংগৃহীত হয়। আচ্ছা, প্রাচীন ভারতীয় স্থাপত্যের প্রধান উপাদান কি? ইট, পাথর এবং ধাতু হচ্ছে প্রাচীন ভারতীয় স্থাপত্যের প্রধান উপাদান। স্তূপ নির্মাণ কোন ধর্মের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। আচ্ছা, গুহাচিত্র মূর্তিশিল্প কোন যুগের বিকশিত হয়? প্রাচীন যুগ, ইন্দাস সভ্যতা বা প্রাচীন সভ্যতায় বিকশিত হয়। নৃত্য এবং সঙ্গীত কোন প্রাচীন উৎস থেকে এসেছে? বৈদিক যুগ থেকে এসেছে। আচ্ছা, বৌদ্ধ ধর্মের 4টি নীতিশাস্ত্র কি? চতুরার্য সত্য হচ্ছে বৌদ্ধ ধর্মের 4টি নীতিশাস্ত্র। জৈন ধর্মের প্রধান নীতি কি? অহিংসা হচ্ছে জৈন ধর্মের প্রধান নীতি। প্রাচীন ভারতীয় দর্শনের কটি শাখা ছিল? নায়া, বৈশিকা, সামাখ্যা, যোগা, মিমিসা এবং বেদান্ত ছিল প্রাচীন ভারতীয় দর্শনের শাখা। আচ্ছা, বৌদ্ধ ধর্মের ধ্যান পদ্ধতি কি নামে পরিচিত? সমাধি নামে পরিচিত হচ্ছে বৌদ্ধ ধর্মের ধ্যান পদ্ধতি। প্রাচীন ভারতীয় দার্শনিক চিন্তাধারা কিভাবে প্রসারিত হয়েছিল? উপনিষদ, বেদান্ত এবং বৈদিক যে দর্শন তার মাধ্যমে কিন্তু গৃহীত হয়ে থাকে। অশোকের ধর্মনীতি কোন মূল উপদেশের উপর ভিত্তি করে গড়ে ওঠে? অহিংসা এবং সহিষ্ণুতার উপর ভিত্তি করে গড়ে ওঠে অশোকের ধর্মনীতি। প্রাচীন ভারতীয় তত্ত্ববিদ্যা অনুযায়ী কোন নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে বৈদিক দর্শন। ধর্ম এবং নীতিশিক্ষার কেন্দ্র কি ছিল? আশ্রম এবং গুরুকুল। আমরা জানি বৈদিক যুগে 4টে যে দর্শন ছিল, সেই জীবন দর্শনের মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্রহ্মস্থ, মানে তারপর হচ্ছে গার্হস্থ্য জীবন, ব্রহ্মচর্যের পর গার্হস্থ্য, তারপরে বানপ্রস্থ, তারপরে হচ্ছে সন্ন্যাস। তো এই হচ্ছে মেন বিষয়। আচ্ছা, নেক্সট দেখো, তারপরে কি বলছে, বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব কোনটি? আচ্ছা, ওয়েসাক হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব। জৈন ধর্মের তীর্থঙ্করের সংখ্যা কোনটি? 24টি হচ্ছে জৈন ধর্মের তীর্থঙ্করের সংখ্যা। হরপ্পা সভ্যতার প্রধান নগর এবং পরিকল্পনা কেমন ছিল? গ্রিড প্যাটার্ন এবং উন্নত নিকাশি ব্যবস্থা ছিল হরপ্পা সভ্যতার প্রধান নগর পরিকল্পনা। হরপ্পা সভ্যতার প্রধান শিল্প কোনটি ছিল? টেরাকোটা এবং মৃৎশিল্প ছিল হরপ্পা সভ্যতার প্রধান শিল্প। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, মৌর্য যুগে রাজধানী কোথায় ছিল? পাটালিপুত্র ছিল মৌর্য যুগের রাজধানী। চাণক্যের আরেকটি নাম কি? চাণক্যের আরেকটি নাম হচ্ছে কৌটিল্য। মৌর্য সাম্রাজ্যের প্রধান ধর্ম কি ছিল? সঠিক উত্তর হচ্ছে বৌদ্ধ ধর্ম ছিল মৌর্য সাম্রাজ্যের প্রধান ধর্ম। অশোকের 4টি স্তম্ভ কোথায় আছে? সারণ, লক্ষ্ণৌ, বিভিন্ন জায়গায় রয়েছে অশোকের নীতিস্তম্ভ। মৌর্য যুগে সেনাবাহিনী কেমন ছিল? শক্তিশালী এবং সুসংগঠিত ছিল মৌর্য যুগের সেনাবাহিনী। মৌর্য যুগে কর ব্যবস্থা কেমন ছিল? জমি এবং বাণিজ্য ভিত্তিক কর ব্যবস্থা ছিল মৌর্য যুগের প্রধান। আচ্ছা, অশোকের সুপ্রসিদ্ধ ধর্মমত কী নামে পরিচিত? ধর্মশাস্ত্র বা অশোক নীতি। আর যেটা ধর্ম হবে প্রিন্টিং মিস্টেক, ধর্মশাস্ত্র বা অশোক নীতি। চাণক্য কোন গ্রন্থ লিখেছিলেন? চাণক্য মানে হচ্ছে কৌটিল্য, লিখেছিলেন অর্থশাস্ত্র, আমরা প্রত্যেকেই জানি। নেক্সট প্রশ্ন দেখো, বৈদিক যুগে শিক্ষার প্রধান মাধ্যম কী ছিল? গুরু শিষ্য পরম্পরা ছিল বৈদিক যুগের প্রধান শিক্ষা মাধ্যম। বৈদিক যুগের প্রধান ধর্মীয় অনুষ্ঠান কী ছিল? যজ্ঞ ছিল বৈদিক যুগের প্রধান ধর্মীয় অনুষ্ঠান।
বৈদিক যুগে সমাজ বিন্যাস কতটি ভাগে ভাগ ছিল? 4টি ভাগে ভাগ ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র ছিল বৈদিক যুগের ক্ষেত্রে 4টি শ্রেণীতে। বৈদিক যুগে নারী শিক্ষা কেমন ছিল? সীমিত এবং পরিবার কেন্দ্রিক ছিল বৈদিক যুগের নারী শিক্ষার অবস্থা। বৈদিক যুগের প্রধান ধর্ম কোনটি ছিল? ঋগ্বেদ ছিল বৈদিক যুগের প্রধান ধর্মগ্রন্থ। আচ্ছা, বৈদিক যুগে কৃষি এবং পশুপালন কেমন ভূমিকা পালন করত? অর্থনৈতিক প্রধান ভিত্তি ছিল বৈদিক যুগের কৃষি এবং পশুপালনের ভূমিকা। বৈদিক যুগে সামরিক শক্তি কী নামে পরিচিত? আচ্ছা, রাজা ও সেনাবাহিনী নামে পরিচিত। তারপরে কি বলছে? বৈদিক যুগে প্রধান ব্যবসায়িক কেন্দ্র কী ছিল? বৈদিক যুগে আমরা যদি দেখি তাহলে প্রধান ক্ষেত্রে ব্যবসায়িক যদি কেন্দ্র আলোচনা করা হয় তাহলে বাজার এবং মুদ্রাস্ফীতি ছিল বৈদিক যুগের ব্যবসার মূল কেন্দ্র। বৈদিক যুগে ধান এবং গম কেমন কাজে হতো? খাদ্য ও বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করা হতো। বৈদিক যুগে প্রধান উপাস্য দেবতা কে ছিলেন? ইন্দ্র, অগ্নি এবং সূর্য ছিলেন বৈদিক যুগের প্রধান উপাস্য দেবতা। তারপরে কি বলেছে? গুপ্ত যুগকে কেন স্বর্ণযুগ বা সোনার যুগ হিসাবে চিহ্নিত করা হয়? কারণ সেই সময় সাহিত্য, শিল্প এবং সংস্কৃতির স্বর্ণযুগ ছিল, তাই গুপ্ত যুগকে সোনার যুগ হিসাবে আখ্যায়িত করা হয়। গুপ্ত যুগের বিখ্যাত গণিতবিদ কে ছিলেন? আর্যভট্ট। আর্যভট্ট ছিল গুপ্ত যুগের প্রধান গণিতবিদ। গুপ্ত যুগে কোন নোট ব্যবহার করা হতো? সোনা এবং রূপার কয়েন ব্যবহার করা হতো। আচ্ছা, তারপরে প্রশ্ন কি বলেছে দেখো। গুপ্ত যুগে স্থাপত্য শিল্প কি ছিল? মন্দির, স্তূপ এবং ভাস্কর্য ছিল গুপ্ত যুগের স্থাপত্য শিল্প। নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? বিহারের অন্তর্ভুক্ত ছিল। গুপ্ত যুগে বাণিজ্য কোন উপায় হতো? মুদ্রা এবং বাজারের উপর নির্ভর করে সংগঠিত হতো। গুপ্ত যুগের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? কাব্যিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক সংরক্ষণ। গুপ্ত যুগে প্রধান শিল্পকলা কোনটি ছিল? ভাস্কর্য এবং মূর্তিকলা ছিল গুপ্ত যুগের প্রধান শিল্পকলা। গুপ্ত যুগে প্রধান ধর্মীয় অনুষ্ঠান কী ছিল? বৌদ্ধ ও হিন্দু ধর্ম অনুষ্ঠান ছিল গুপ্ত যুগের প্রধান ধর্মীয় অনুষ্ঠান। গুপ্ত যুগে প্রধান শিক্ষা প্রতিষ্ঠান কী ছিল? নালন্দা এবং তক্ষশিলা ছিল গুপ্ত যুগের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান। আচ্ছা, তারপর বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিল সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধ। আচ্ছা, বৌদ্ধ ধর্মের প্রধান শিক্ষা কি ছিল? চতুরার্য সত্য ছিল বৌদ্ধ ধর্মের প্রধান শিক্ষা। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাবীর ছিলেন জৈন ধর্মের প্রতিষ্ঠাতা। আচ্ছা, জৈন ধর্মের প্রধান নীতি কি ছিল? অহিংসা, সত্য এবং অসংযম ছিল জৈন ধর্মের প্রধান নীতি। বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে প্রধান পার্থক্য কি? বুদ্ধদেবের পুজো ও জৈনদেবের তীর্থঙ্কর পূজ্য হিসাবে বিবেচিত হতো। আচ্ছা, বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ত্রিপিটক। ত্রিপিটককে আমরা কতগুলো 3 ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে বিনয় পিটক, অভিধর্ম পিটক এবং সূত্র পিটক। তারপরের প্রশ্ন কি বলেছে? জৈন ধর্মে কতজন তীর্থঙ্কর ছিলেন? সঠিক উত্তর হচ্ছে 24টি তীর্থঙ্কর ছিলেন। বৌদ্ধ ধর্মের ধ্যান পদ্ধতি কী নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে সমাধি নামে পরিচিত। বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব কোনটি? বিশাখা পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব হিসেবে গৃহীত হয়। জৈন ধর্মের প্রধান শিক্ষা কী ছিল? আত্মশুদ্ধি ও ধর্মপথ ছিল জৈন ধর্মের ক্ষেত্রে প্রধান শিক্ষা। আচ্ছা, নেক্সট প্রশ্ন। প্রাচীন ভারতে প্রধান অর্থনৈতিক কী ছিল? কৃষি এবং বাণিজ্য ছিল প্রাচীন ভারতের প্রধান অর্থনীতি। প্রাচীন ভারতীয়দের প্রধান কৃষিজাত পণ্য কী ছিল? ধান, গম, যৌ এবং তেলবীজ ছিল প্রাচীন ভারতের প্রধান কৃষিজাত পণ্য। আচ্ছা, প্রাচীন ভারতের কি বলছে? মুদ্রাস্ফীতি। প্রাচীন ভারতের মুদ্রাস্ফীতি আমরা যদি লক্ষ্য করি তাহলে কি হবে? কেমন ছিল? স্বর্ণ, রূপা এবং কাঁচা কয়েন ছিল প্রাচীন ভারতের মুদ্রা। আচ্ছা, প্রাচীন ভারতের প্রধান বাণিজ্যিক শহর কি ছিল? পাটালিপুত্র এবং হরপ্পা। ঠিক আছে। আচ্ছা, এটা হরপ্পা সভ্যতা। চলো নেক্সট কি বলছে? প্রাচীন ভারতের বিদেশি বাণিজ্য পণ্য কি নামে পরিচিত? মশলা, সোনা,
কাপড় গয়না ছিল প্রাচীন ভারতের বিদেশি বাণিজ্য পণ্য। বৈদিক যুগের প্রধান অর্থনৈতিক সম্পদ কী ছিল? পশুপালন এবং কৃষি ছিল বৈদিক যুগের প্রধান অর্থনৈতিক সম্পদ। মৌর্য যুগের কর ব্যবস্থা কেমন ছিল? জমি এবং বাণিজ্য ভিত্তিক কর ছিল মৌর্য যুগের কর ব্যবস্থা। গুপ্ত যুগে বাণিজ্য বৃদ্ধির প্রধান উপায় কী ছিল? বাজার ব্যবস্থা এবং মুদ্রা ব্যবস্থা। আচ্ছা, তারপরের প্রশ্ন, প্রাচীন ভারতীয়দের প্রধান রুট কী ছিল? ভারতীয়দের মহাসাগর এবং নৌপথ ছিল প্রাচীন ভারতের প্রধান রুট। প্রাচীন ভারতের শ্রমিক শ্রেণী কী কাজ করত? কৃষি, কুমারী শিল্প, ধাতু শিল্প প্রভৃতি ছিল প্রাচীন ভারতের শ্রমিক শ্রেণী। আচ্ছা, আর্যভট্ট কোন ক্ষেত্রে খ্যাতিমান ছিলেন? গণিত এবং জ্যোতিষবিদ্যার ক্ষেত্রে আর্যভট্ট খ্যাতিমান ছিলেন। আচ্ছা, শূন্যের ধারণা প্রথম কোন যুগে পরিচিত? গুপ্ত যুগে পরিচিত। প্রাচীন ভারতীয়রা চিকিৎসাবিদ্যা কী নামে পরিচিত? আয়ুর্বেদ নামে পরিচিত। চরক সংহিতা কী বিষয়ে পরিচিত? চরক সংহিতা এবং ওষুধ বিশেষত। আচ্ছা, সরলরেখা পদ্ধতি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? অস্ত্রবিদ্যা এবং গণনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রাচীন ভারতের জ্যোতিষবিদ্যার জন্য কোন উপকরণ ব্যবহার করা হতো? সূর্যঘড়ি এবং জলঘড়ি ব্যবহার করা হতো প্রাচীন ভারতের জ্যোতিষবিদ্যার ক্ষেত্রে। প্রাচীন ভারতে কৃষিকাজে কোন প্রযুক্তি ব্যবহার করা হতো? হাল, নৌ চালানো এবং সেচ ব্যবস্থা। প্রাচীন ভারতের ধাতু শিল্পের প্রধান উৎস কী ছিল? ব্রোঞ্জ মূর্তি এবং যন্ত্রাংশ ছিল প্রাচীন ভারতের ধাতু শিল্পের প্রধান উপকরণ। প্রাচীন ভারতের স্থাপত্যে প্রধান উপাদান কী ছিল? ইট, পাথর এবং ধাতু ব্যবহার ছিল প্রাচীন ভারতের স্থাপত্যের প্রধান উপাদান। গুপ্ত যুগের গণিতের গুরুত্বপূর্ণ আবিষ্কার কী ছিল? দশমিক সংখ্যা পদ্ধতি এবং শূন্যের ব্যবহার। মহাকাব্যে মহাভারত কে রচনা করে? আমরা জানি মহাকাব্যে মহাভারত রচনা করে বেদব্যাস। মহাকাব্যে রামায়ণ কে রচনা করে? সঠিক উত্তর হচ্ছে বাল্মীকি রচনা করেছিলেন মহাকাব্যের রামায়ণ। প্রাচীন নাট্যকার কে ছিলেন? ভাস ছিলেন প্রাচীন নাট্যকার হিসেবে বিবেচিত। আচ্ছা, তারপরে দেখো, গুপ্ত যুগের সাহিত্য প্রধান বৈশিষ্ট্য ছিল কাব্যিক, ধর্মী এবং সংস্কৃতি যে সংরক্ষণ, সেটাই ছিল গুপ্ত যুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, এই পিডিএফগুলো আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ওখান থেকেও তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে। এবং বিভিন্ন যে প্রশ্ন সেগুলোকে আমি মার্চ করে একসাথে করে দিয়েছি, যাতে করে তোমাদেরও বুঝতে সুবিধা হয়, আমার কাছেও একটা ফুলভাবে পড়াতেও সুবিধা হয়। বৌদ্ধ এবং জৈন ধর্মে সাহিত্য কোন মাধ্যমে সংরক্ষিত ছিল? পালি এবং প্রাকৃত মাধ্যমে। স্তূপ নির্মাণ কোন ধর্মের সাথে সম্পর্কিত? বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত হচ্ছে স্তূপ নির্মাণ। তাহলে বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত হচ্ছে স্তূপ নির্মাণ। প্রাচীন ভারতীয় স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? মন্দির, স্তূপ এবং ভাস্কর্য ছিল প্রাচীন ভারতীয় স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য। প্রাচীন ভারতের প্রধান সংস্কৃতির নাট্যশাস্ত্র কী ছিল? ভারতের রঙ্গমঞ্চের প্রধান গ্রন্থ। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, প্রাচীন ভারতীয় শিল্পকলা কোন যুগে বিকশিত হয়? গুপ্ত যুগ এবং প্রাচীন সভ্যতায় বিকশিত হতো। নৃত্য এবং সঙ্গীতের উৎস কোন যুগে? বৈদিক যুগে কিন্তু নৃত্য এবং সঙ্গীতের উৎস বৈদিক যুগে। আচ্ছা, তারপরে বৈদিক যুগের 4টি নীতিশাস্ত্র কি? চতুরার্য সত্য। জৈন ধর্মের প্রধান নীতি কি? অহিংসা হচ্ছে জৈন ধর্মের প্রধান নীতি। প্রাচীন ভারতীয় দর্শনের শাখা কি কি? প্রাচীন ভারতীয় দর্শনের শাখা হচ্ছে নয়া, বৈশিক্ষা, সামখ্য, যোগা, মীমাংসা এবং বেদান্ত হচ্ছে প্রাচীন ভারতীয় দর্শনের শাখা। বৌদ্ধ ধর্মের ধ্যান পদ্ধতি কী নামে পরিচিত? সমাধি নামে পরিচিত। আচ্ছা, তারপরে দেখো, প্রাচীন ভারতীয় দার্শনিক চিন্তাধারা কোন গ্রন্থে সংরক্ষিত? উপনিষদ, বেদান্ত এবং বৈদিক দর্শনে প্রাচীন ভারতীয় দার্শনিক চিন্তাধারা কিন্তু সংরক্ষিত আছে। তারপরে অশোকের ধর্মনীতি কোন মূল উপাদানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? অশোকের ধর্মনীতি যে মূল উপাদানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেটা হচ্ছে অহিংসা এবং সহিষ্ণুতা। আচ্ছা, তারপরে দেখো, ধর্ম এবং নীতি শিক্ষার কেন্দ্র কি ছিল? গুরুকুল এবং আশ্রম ছিল ধর্ম এবং নীতি শিক্ষার কেন্দ্র।
বৌদ্ধ ধর্মে প্রধান উৎসব কোনটি ছিল? বৈশাখ পূর্ণিমা ছিল বৌদ্ধ ধর্মের প্রধান উৎস। তারপরে দেখো, জৈন ধর্মে তীর্থঙ্করের সংখ্যা কটি? 24টি ছিল জৈন ধর্মে তীর্থঙ্করের সংখ্যা। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মচিহ্ন কোনটি? ধর্মচক্র। ধর্মচক্র, সেই ধর্মচক্র ছিল বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মচিহ্ন। প্রাচীন ভারতীয় সভ্যতার শিক্ষার ক্ষেত্রে কোনটি প্রধান কেন্দ্র ছিল? তক্ষশিলা এবং নালন্দা। নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত ছিল? বিহার রাজ্যে অবস্থিত ছিল। নালন্দায় প্রধান শিক্ষা বিষয় কোনটি ছিল? বৌদ্ধ দর্শন, বিজ্ঞান এবং সাহিত্য ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোন বিষয়ের জন্য খ্যাতি লাভ করেছিল? যুদ্ধ কৌশল, চিকিৎসা এবং গণিতে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কিন্তু খ্যাতি লাভ করে। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, প্রাচীন শিক্ষার ধরন কি ছিল? প্রাচীন শিক্ষার ধরন ছিল গুরু এবং শিক্ষা পরম্পরা। শিক্ষার ভাষা, প্রধান ভাষা কোনটি ব্যবহার করা হতো? সংস্কৃত এবং পালি ভাষা কিন্তু শিক্ষার প্রধান ভাষা হিসাবে কিন্তু ব্যবহার করা হতো। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, বৈদিক যুগে শিক্ষার লক্ষ্য কী ছিল? বৈদিক যুগের লক্ষ্য ছিল ধর্ম এবং আচার এবং জীবনধারা শেখানো। প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের জীবন কেমন ছিল? আশ্রম এবং নিয়মিত শিক্ষা দীক্ষা ছিল প্রাচীন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল সেক্ষেত্রে উল্লেখযোগ্য। গুরুকুল ব্যবস্থার মূল উদ্দেশ্য কী ছিল? জ্ঞান এবং নৈতিক শিক্ষা প্রদান ছিল গুরুকুলের মূল উদ্দেশ্য। নালন্দার ছাত্রছাত্রীর সংখ্যা আনুমানিক কত? 10,000 থেকে 20,000 ছিল নালন্দার আনুমানিক ছাত্রছাত্রী সংখ্যা। মৌর্য যুগে প্রশাসন প্রধানভাবে কোন দ্বারা পরিচালিত ছিল? রাজা এবং চাণক্য ও প্রশাসক হিসাবে প্রচলিত ছিল। চাণক্যের অর্থশাস্ত্রে কোনটি গুরুত্বপূর্ণ শাসননীতির উল্লেখ করা আছে? শৃঙ্খলা, কর ব্যবস্থা এবং সামরিক শক্তির উল্লেখযোগ্য কিন্তু নিদর্শন আমরা পাই। অশোকের নীতি এবং নীতি অনুসারে কিসের উপর গঠিত? ধর্ম এবং ন্যায়ের উপর কিন্তু গঠিত। মৌর্য যুগে করের প্রধান উৎস কী ছিল? মৌর্য যুগে করের প্রধান উৎস ছিল জমি এবং বাণিজ্য। গুপ্ত যুগে প্রশাসন কেমন ছিল? কেন্দ্রীভূত রাজতন্ত্র ছিল গুপ্ত যুগের প্রধান বৈশিষ্ট্য। তারপরে দেখো প্রশ্ন কি বলছে, মৌর্য যুগে সেনাবাহিনী কেমন ছিল? মৌর্য যুগে সেনাবাহিনী ছিল সুসংগঠিত এবং শক্তিশালী। আচ্ছা, প্রাচীন ভারতীয় আইনের প্রধান উৎস কোনটি ছিল? ধর্মশাস্ত্র এবং রাজনীতি ছিল প্রাচীন ভারতীয় আইনের প্রধান লক্ষ্য বা বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে দেখো, প্রশাসন পরিচালনার জন্য মৌর্য যুগে কোন পদ ব্যবহার করা হতো? রাজ্য মন্ত্রী এবং প্রাদেশিক শাসক। গুপ্ত যুগে স্থানীয় প্রশাসকদের প্রধান একক কী ছিল? গ্রাম এবং নগর পরিষদ ছিল গুপ্ত যুগে স্থানীয় প্রশাসকের মূল ভূমিকা। আচ্ছা, নেক্সট দেখো, প্রাচীন ভারতের কর এবং আইন সংক্রান্ত নীতি কোথায় লিপিবদ্ধ হতো? স্তম্ভ, শিলালিপি এবং গ্রন্থে লিপিবদ্ধ হতো প্রাচীন ভারতের কর এবং আইন এবং সংক্রান্ত লিপি। তো এইভাবে যে রকমভাবে আমি কিন্তু স্ট্যাটিক জিকেগুলো দিচ্ছি, এই স্ট্যাটিক জিকেগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এইগুলো বিভিন্ন যে পরীক্ষাগুলো এসেছে তার একদম কম্পাইলেশান। এবং এই পিডিএফটা যদি নাও আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি এমনি পিডিএফটা তোমাদেরকে ফ্রিলি প্রোভাইড করে দেবো। টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া আছে, ওখান থেকেও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো যেহেতু সামনে কিন্তু গ্রুপ সি, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা আসছে, তো খুব মন দিয়ে কিন্তু প্রিপারেশান তোমাদের করতে হবে এবং খুব ভালোভাবে কিন্তু পড়তে হবে। তো এখন থেকে তার প্রিপারেশান কিন্তু শুরু করে দাও। দেখো, তা না হলে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে, দেখো এখন থেকে তোমাকে প্রিপারেশান নিতে হবে এই কারণে, তুমি এখন থেকে একটু একটু করে প্রিপারেশান নিলে এইভাবে 1, 2, 3 এইভাবে তোমাকে গোল অ্যাচিভমেন্ট করতে হবে। তা না হলে কি হবে, তুমি ফুল যে অ্যাচিভমেন্টটা কিন্তু করতে পারবে না। এই অ্যাচিভমেন্টটা না করতে পারলে তুমি কিন্তু সাকসেস পাবে না। এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সাকসেস পেতে গেলে তোমাকে আগে প্রথমে অ্যাচিভমেন্টটা আগে তৈরি করতে হবে, যে আমি এই জায়গাটা সঠিকভাবে সঠিক ওয়েতে আমি কিন্তু করব। তা না হলে কিন্তু হবে না। এক্সাম প্যাটার্ন মডারেট টু হার্ড হবেই, মডারেট টু হার্ড, এইটা তোমাকে মাথায় রাখতে হবে।
দ্য এক্সাম প্যাটার্ন অলওয়েজ মডারেট টু হার্ড। এবং এই এক্সাম প্যাটার্নটাকে যদি তুমি সার্বিকভাবে ধরতে চাও যে আমি সঠিকভাবে সুন্দরভাবে প্র্যাকটিস করে যাব এবং কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করব, যে কোনো কিছু কন্টিনিউয়াস প্র্যাকটিস না করলে কিন্তু সে কোনো জিনিস অ্যাচিভ করা মুশকিল। তো এইভাবে প্র্যাকটিস করে গেলে অবশ্যই তুমি কিন্তু পারবে। তো এইটা কিন্তু কিপ ইট আপভাবে করে যেতে হবে। এবং অন্যান্য সমস্ত কিছু নোটস আমি প্রোভাইড করি, তো কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে।